হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেকশন ই যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। কালকে আমরা এর আগের যে সমস্ত সেকশনগুলো ছিল সেগুলো আলোচনা করে নিয়েছি। তো আজকে আমরা সেকশন ই এর দেখো যে প্রথম প্রশ্ন বলেছিল যে একই উপাদানের দুটি পরিবাহী গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক, আবার দুটি ভিন্ন ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহী গোলককে স্পর্শ করালে তাদের মধ্যে আধানের বণ্টন এমন হয় যাতে উভয় গোলকের বিভব সমান হয়। একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব তার পাতের ক্ষেত্রফল, পাত দুটির মাঝের দূরত্ব এবং পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করে। দিয়ে এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তার ধারকত্ব কত হবে। তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? একটা পরিবাহী গোলকের যদি ধারকত্বের সূত্র দেখি, তো আমরা পড়েছিলাম যে সি সমান লেখা হয়ে থাকে 4 পাই এপসাইলন নট। আর এপসাইলন নট আমরা বলে থাকি শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এগুলো আমরা জানি। তাহলে এবার দেখো যে 4 পাই এপসাইলন নটের মান আমরা কত পড়েছিলাম? 4 পাই এপসাইলন নটের যে মান সেটা আমরা লিখেছিলাম যে 1/9 × 10⁹ কুলম স্কোয়ার নিউটন, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এরকম আমরা পড়েছিলাম। এবার এখানে যে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে সেটা কত না, আর সমান 1 মিটার, এটা দেওয়া আছে। তাহলে আমাকে সি নির্ণয় করতে হবে। তাহলে সি সমান কি লিখবো না, সি সমান আমরা লিখবো, এটা মানটা বসিয়ে দিই, 1/4 পাই এপসাইলন নটের মান 9 × 10⁹ এবং গোলকের যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা কত, 1 মিটার। তাহলে এখানে 1 লিখলাম। তাহলে কত হচ্ছে 1/9 × 10⁹ করলে আমাদের অ্যান্সার আসবে কত না, এই অপশনগুলোর মধ্যে যদি দেখা হয় তাহলে এখান থেকে আমাদের আসছে 1.11 ইন্টু 10⁻−10 ফ্যারাড। তাহলে এগুলোর মধ্যে যদি দেখা হয় তাহলে আমাদের অপশন সি হবে এটার সঠিক উত্তর। চলে আসো পরের প্রশ্ন। একটা গোলকাকার তরল বিন্দুর ধারকত্ব দেওয়া আছে, তাহলে এটা হবে আমাদের 22-এর দাগ, 1 মাইক্রোফ্যারাড। বিন্দুটিকে ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত করা হবে। প্রতিটি তরল বিন্দুর ধারকত্ব জিজ্ঞেস করেছে। তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে না ধরে নিচ্ছি যে বড় ফোঁটাটা আছে, বড় ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে না, এবং ছোট ফোঁটার যে ব্যাসার্ধগুলো, ছোট হাতের আর ধরে। তাহলে এরকম 8টা ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা তৈরি হবে। তাহলে আমরা লিখতে পারি যে আয়তনটা কি হবে? বড় ফোঁটার ক্ষেত্রে আয়তনটা আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। তাহলে এটা কার সাথে সমান হবে না, ওই যে 8টা ছোট যে ফোঁটা আছে তাদের সাথে সমান হবে। তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে বোথ সাইড যদি দেখি তাহলে 4/3 পাই ক্যান্সেল হচ্ছে। তাহলে এটা আর এর কিউব, আর এটাকে আমরা বলতে পারি 2r তার হোল কিউব। বা আর সমান এখান থেকে কি পেয়ে যাব, 2r। বা স্মল আর সমান এখান থেকে লেখা যাবে r/2। এবার আমাদের এখানে নির্ণয় করতে হবে কি না, প্রতিটি তরল বিন্দুর ধারকত্ব চেয়েছে। তাহলে বড় ফোঁটার ধারকত্ব কত হবে? বড় ফোঁটার ধারকত্ব সি সমান লেখা যাবে 4 পাই এপসাইলন নট। আর এটা কত দেওয়া আছে না, 1 মাইক্রোফ্যারাড। এবং ছোট ফোঁটার যে ধারকত্ব, ছোট ফোঁটার ধারকত্ব সি ড্যাশ বলতে পারি 4 পাই এপসাইলন নট আর। এবার এই আর এর মান তো আমরা পেয়ে গেছি, তাহলে এখানে যদি বসাই তাহলে 4 পাই এপসাইলন নট r/2, আর এর ভ্যালু বসানো। তাহলে এটা সমান লিখতেই পারি 1/2 × 4 পাই এপসাইলন নট আর। এবার এটা মানে কি হয়ে থাকে, এটা মানে হয়ে থাকে আবার বড় ফোঁটার ধারকত্ব, তাহলে এটা সমান লিখতে পারি হাফ অফ সি। তাহলে 1/2 × 1 মাইক্রোফ্যারাড, তাহলে বড় ফোঁটার ধারকত্ব আমরা জানি কত হয়, 1 মাইক্রোফ্যারাড।
তাহলে এখানটা আমি 1 মাইক্রোফ্যারাড লিখলাম। তাহলে 1 মানে হাফ হচ্ছে, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? 0.5 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে যদি অপশন দেখা হয় তাহলে এখানে দেখো হাফ মাইক্রোফ্যারাড প্রথমেরটাই হবে এটার অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 দাগ। 23 দাগে বলেছে এ আর বি ব্যাসার্ধের দুটি গোলীয় পরিবাহীকে একটা সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলো এবং কিছু পরিমাণ আধান দেওয়া হলো। এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তাহলে দুটি গোলীয় পরিবাহীকে যদি তার দ্বারা সংযুক্ত করা হয় তাহলে তাদের কি হয়? এরকম যদি দুটো গোলীয় পরিবাহী হয় তাহলে একজনের ব্যাসার্ধ এ আর একজনের ব্যাসার্ধ ধরলাম বি, তাহলে এদেরকে যদি একটা তার দিয়ে যুক্ত করা হয় এদের মধ্যে কিটা সেম হয়ে যাবে, বিভবটা সমান হবে। তাহলে বলতে পারি যে ভি এ সমান ভিবি হবে। এখান থেকে লেখা যায় ভি সমান আমরা কি পড়েছি Q/4πε0 r। তাহলে এখানে যদি লিখি তাহলে প্রথম যে পরিবাহী তার আধান বাই 4πε0 তার ব্যাসার্ধটা, আর QB/4πε0 বি, দুটো সমান। তাহলে এখান থেকে লেখা যাবে যে QA/A সমান আমরা লিখতেই পারি QB/B, বা এখান থেকে লেখা যাবে QA/QB সমান লেখা হবে A/B। এবার তলমাত্রিক ঘনত্ব সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সিগমা সমান কি লেখা হয়? আধান বাই ক্ষেত্রফল। এটা আমাদের ফর্মুলা আধানের তলমাত্রিক ঘনত্বের। তাহলে এখানে যদি মান বসানো হয় কিউ বাই ক্ষেত্রফল কত 4πr², এটা তাহলে সিগমা এ বাই সিগমা বি যদি করি তাহলে কিরকম লিখবো না, এটা থেকে এটা হচ্ছে, এবং সিগমা এ বাই সিগমা বি আমরা এরকম ভাবে লিখতে পারি যে QA/4πa² প্রথম গোলকের জন্য, এবং দ্বিতীয় গোলকের জন্য QB/4πb²। তাহলে এটা সমান কি আসছে? QA/QB ইন্টু B²/A²। আচ্ছা QA/QB দেখো কত হয়, এখানে লেখা আছে আমাদের QA/QB সমান আমরা পেয়ে গেছিলাম A/B, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম ইন্টু B²/A²। তাহলে যদি একটু কাটাকাটি করা হয় তাহলে A দিয়ে এটা ক্যান্সেল আর এটা B দিয়ে ক্যান্সেল, তাহলে কত আসছে B/A। তাহলে আধানের যে তলমাত্রিক ঘনত্বের যে রেশিওটা হবে সিগমা এ বাই সিগমা বি, সেটা কত হবে না B/A। তাহলে অপশন বি হবে আমাদের এটা সঠিক উত্তর। এবার বলেছে এনটি একই ধরনের ছোট ফোঁটার বিভব দেওয়া আছে ভি, ফোঁটাগুলো যুক্ত হয়ে আবার একটা বৃহৎ ফোঁটা গঠন করলো, তার বিভব কত? তাহলে আগের অঙ্কটার মধ্যে কিছুটা হবে। তাহলে দেখো 24 দাগেরটা, তাহলে আমরা 24 দাগের সলিউশন। তাহলে এখানেও ধরে নাও, ধরি ছোট ফোঁটার ব্যাসার্ধ স্মল আর, বড় ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এরকম এন সংখ্যক ছোট ফোঁটা মিলে মানে কি তাদের যে আয়তনটা 4/3πr³ সেটা একটা বড় ফোঁটার সাথে সমান হবে আয়তনের সাথে। তাহলে বোথ সাইড যদি কম্পেয়ার করি 4/3π 4/3π ক্যান্সেল, nr³ সমান হবে ক্যাপিটাল R³ সাথে, বা আর সমান কি লিখতে পারি, কিউবটা এদিকে আসলে হয়ে যাবে n⁻⁰ আর আর। এবার চলে আসছি বিভব, একই ফর্মুলা। তাহলে বিভবের যে ছোট ফোঁটার যদি বিভব বলি, ছোট ফোঁটার বিভব কত লিখতে পারি? ছোট ফোঁটার বিভব আমরা লিখতে পারি ভি সমান Q/4π
এপসাইলন নট আর। তাহলে বড় ফোঁটা কি হবে, অসংখ্য এরকম ছোট ফোঁটা মিলেই তো একটা বড় ফোঁটা তৈরি হবে। তাহলে বড় ফোঁটার আগে যদি মোট আধান বলি, তাহলে আমাদের একটা ফর্মুলা নিশ্চয়ই সবার মনে আছে যে কিউ সমান এল ই লেখা হয়। তাহলে এর জায়গায় এখানে আধান কত করে আছে, ছোট ফোঁটাগুলো কিউ করে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে কিউ সমান ছোট হাতের এল ইন্টু আধান এন কিউ। তাহলে বড় ফোঁটার বিভব কত হবে, বড় ফোঁটার বিভব ভি ড্যাশ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এবার কিউ মানে কি, এই যে মান পেয়ে গেছি, কিউ মানে হয় এন সংখ্যক কিউ আধান বাই 4 পাই এপসাইলন নট। আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি, দেখো এখানে বসিয়ে দিতে পারি এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর। তাহলে দেখো এখানে উপরে নিশ্চয়ই এন টু দি পাওয়ার 1 আছে, এটা উঠে গেলে 1 মাইনাস 1 মানে কত হয়ে যাবে, এন টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে। এবং কিউ বাই 4 পাই এপসাইলন জিরো আর মানে কত হয়, এখানটা থেকে যদি আমরা এটা দেখি কিউ বাই 4 পাই এপসাইলন জিরো বা এপসাইলন নট, এনটা উঠে গেছে আর আর, এটা সমান কি লেখা হয়, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মানে এই যে ভি, তাহলে এটা ইন্টু ভি লেখা হবে। তাহলে ভি ড্যাশ বা বড় ফোঁটার যে বিভব সেটা কত পেলাম, এন টু দি পাওয়ার 2/3 ভি। তাহলে অপশন বি হবে এটার সঠিক উত্তর। নেক্সট আছে একটা সমান্তরাল পাত ধারককে আহিত করা হলো, তারপর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এবং যদি ধারকের পাতগুলি অন্তর খাতল দ্বারা আরো দূরে সরানো হয় তাহলে ধারকের আধান বৃদ্ধি পাবে, বিভব বৈষম্য বৃদ্ধি পাবে, ধারকত্ব বৃদ্ধি পাবে, আর সঞ্চিত শক্তি হ্রাস পাবে। তাহলে এখান থেকে মনে করো কত, এটা 25, আমরা যদি ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিই তাহলে ধারকের আধান আমাদের কি থাকবে, কিউটা স্থির থাকবে, কারণ আধান আর আসছে না, কারণ আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি। এবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কি লেখা হয়, এপসাইলন নট এ বাই ডি, এরকম লেখা হয়। এবার কি করা হচ্ছে, অন্তরক হাতল দ্বারা আরো দূরে সরানো হচ্ছে, মানে কি করা হচ্ছে, ডিটা বাড়ানো হচ্ছে, ডি বাড়ানো হচ্ছে। তাহলে ডি বাড়ানো হলে তাহলে দেখো ডি এর সাথে সি এর কি সম্পর্ক, ব্যস্ত, ডি বাড়ানো হলে সি কি হবে, হ্রাস পাবে, সি হ্রাস পাবে। এবার আমরা এটাও জানি যে কিউ সমান হয় সি ইন্টু ভি, বা এখান থেকে আমরা লিখতে পারি কি ভি সমান কিউ বাই সি। তাহলে দেখো সি তো আমার হ্রাস পাচ্ছে, আর কিউ এখানে যেহেতু বিচ্ছিন্ন করে দিয়েছি লেখাই আছে কিউ স্থির, তাহলে কিউ আমার এখানে স্থির আছে, সি হ্রাস পাচ্ছে, তাহলে ভি কি হবে, ভি অবশ্যই বাড়বে, অর্থাৎ এখানে কি দেখা যাবে, একটা বিভব বৈষম্য দেখা যাবে, অর্থাৎ ভিটা বৃদ্ধি পাবে, ভি বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে কি হবে, না পাত দুটির মধ্যে বিভব বৈষম্য বৃদ্ধি পাবে, এটাই হবে এটা অ্যান্সার। নেক্সট আছে অ্যাম্পিয়ারের সূত্র একটা দেওয়া আছে, দেখো যে বি ডট ডিএল সমান আমরা জানি যে শূন্যস্থানে অ্যাম্পিয়ারের যে সার্কিটের ল বদ্ধলুপের ক্ষেত্রে দেওয়া আছে যে বদ্ধপথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টর বি ডট ডিএল সমান মিউ নট আই। এখান থেকে আবার কিছু প্রশ্ন দেওয়া আছে, তাহলে এটা আমার প্রশ্ন, তার থেকে এখানে একটা দীর্ঘতারে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটিকে বাঁকিয়ে এক পাকের একটা বৃত্তাকার আকার করে দেওয়া হলে চুম্বক ক্ষেত্র বি, তারটিকে বাঁকিয়ে এন সংখ্যক পাকের বৃত্তাকার লুপ বানালে চুম্বক ক্ষেত্র কত, তাহলে 26-এর দাগ। তাহলে ধরে নাও একটা এল দৈর্ঘ্যের তার ছিল, একটা এল দৈর্ঘ্যের তার ছিল, এল তার, এটা দৈর্ঘ্য, এল দৈর্ঘ্যের একটা তার ছিল, এতে কারেন্ট যেটা যাচ্ছিল সেটা আই। এবার এক পাক যদি দিই, সাপোজ ধরো এক পাক দিলাম, এক পাকের ব্যাসার্ধটা আমি ধরছি আর1, তাহলে এটাকে এল দৈর্ঘ্যের একটা তারকে যদি আমি এখন বৃত্তাকার করি এবং এর যে এক পাকের ব্যাসার্ধ আর1 ধরি, তাহলে বুঝতে পারছো যে এল সমান আমি কি লিখতে পারি, যেটাই দৈর্ঘ্য সেটাই তো বৃত্তের ক্ষেত্রে পরিধি, তাহলে বৃত্তের পরিধি কি হয় 2 পাই আর, তাহলে এখানে হবে 2 পাই আর1 যদি এটা আমি এক পাক দিই। এবং এর কেন্দ্রে যে
ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হবে। তাহলে আমরা জানি একটু বৃত্তাকার লুপের ক্ষেত্রে কি হয়, মিউ জিরো আই বাই টু আর। সে জায়গায় এখানে কি লিখবো, মিউ জিরো আই বাই টু আর ওয়ান। তাহলে এটা হয়ে গেল আমার এক পাকের ক্ষেত্রে। আচ্ছা, এবার আর ওয়ান সমান কত লেখা যাবে, মিউ জিরো আই বাই বা মিউ নট আই বাই আর ওয়ান সমান এখান থেকে লিখতে পারি যে আর ওয়ান সমান এল বাই টু পাই। তাহলে এখানে যদি মানটা বসাই এল বাই টু পাই, তাহলে বলো ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না, মিউ নট আই পাই, কারণ এখানে দুই দুই ক্যান্সেল, বাই এল, এরকম হচ্ছে। তাহলে বি ওয়ান সমান এরকম আমরা পাচ্ছি। তাহলে বলো যদি এখানে একটা পাকে এরকম হয়, তাহলে এন সংখ্যক যদি এরকম পাক থাকে, এন সংখ্যক পাক, তাহলে এন সংখ্যক পাক থাকলে নিশ্চয়ই এল সমান হয়ে যাবে কি, এক পাকে যদি টু পাই আর ওয়ান হয়, তাহলে এন সংখ্যক পাকে টু পাই আর যতগুলো পাক থাকবে, তখন লিখবো যে আর এন সমান এল বাই এন টু এন পাই। এবং তার ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র আসবে বি এন, সেটা এখান থেকে লেখা যেতে পারে। তাহলে কি লিখবো, মিউ ডট বি এন সমান এন ইন্টু মিউ ডট আই বাই টু আর এন, এন সংখ্যক পাকের ক্ষেত্রে, কারণ একটা পাকের ক্ষেত্রে এটা হয়, একটা পাকের ক্ষেত্রে এটা হয়। তাহলে এন সংখ্যক পাকের ক্ষেত্রে এন, আর এখানে আর এন দিয়ে দিলাম। তাহলে এন ইন্টু মিউ নট আই বাই টু ইন্টু আর এন এর ভ্যালু দেখো, আর এন এর ভ্যালু কত পেয়েছি, এল বাই টু এন পাই। আবারও সেই টু টু ক্যান্সেল, এই এনটা উপরে উঠে গেল, এন স্কোয়ার হয়ে গেল, আর পাইটা উপরে চলে গেলে মিউ জিরো আই পাই বাই এল। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতেই পাচ্ছ যে বি ওয়ান সমান কত পেয়েছিলাম, মিউ ডট আই বাই পাই বাই এল। তাহলে এখান থেকে এন স্কোয়ার ইন্টু বি ওয়ান লিখতে পারি। তাহলে এটা কখন হচ্ছে না, বি এন সমান হচ্ছে। তাহলে এখানে আমরা বি এনটাকে বি এর জায়গায় রিপ্লেস করে যদি, তাহলে এটাও বলতে পারি যে বি এন সমান এন স্কোয়ার বি, অ্যাকর্ডিং টু দিস প্রবলেম। আমরা এটাই অ্যান্সার করে আসবো। তাহলে এখানে যদি দেখো, তাহলে এখানে হবে এন স্কোয়ার বি, কারণ এক পাকের যে এখানে ধরেছে সেটা বি ধরেছে, আর আমরা বি ওয়ান ধরেছে, তাই সেটা বি বলতে পারি। চলে আসো 27টা। আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, তার কেন্দ্রে থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র আছে বি টু, আর কেন্দ্রে যেটা আছে সেটা বি ওয়ান। তাহলে কোন ফর্মুলায় যাবে দেখো, তাহলে একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র থেকে আর দূরত্বে মানে কি অক্ষের জন্য, সেই অক্ষের যে ইকুয়েশন মনে করতে হবে আমাদের, অক্ষে চুম্বক ক্ষেত্র কত হয়। তাহলে চলে আসো 27টা, ফর্মুলাটা কি, তাহলে একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য মানে বি ওয়ান যেটা, কেন্দ্রেরটা লিখতে পারি মিউ নট আই বাই টু আর। এবার কেন্দ্র থেকে সাপোজ এক্স দূরত্বে, কেন্দ্র থেকে এক্স দূরত্বে, সাপোজ হচ্ছে কেন্দ্র থেকে এক্স দূরত্বে, অক্ষের উপর, অক্ষের উপর চুম্বক ক্ষেত্র কত হয়, ফর্মুলাটা মনে করো, বি টু সমান আমরা লিখেছিলাম মিউ নট আই বাই টু, এটা একটা আর স্কোয়ার ছিল। তাহলে এটা ছিল আমাদের ফর্মুলা। কিন্তু এখানে এক্স এর জায়গায় কি দেওয়া আছে না, এক্স এর জায়গায় দেওয়া আছে রুট আর দূরত্ব। একবার দেখে নেওয়া যাক অঙ্কটা। আচ্ছা, কেন্দ্র থেকে আর দূরত্ব দেওয়া আছে, তাহলে এখানটা আমরা আর লিখবো।
তাহলে বি টুর ভ্যালু কত আসবে দেখে নাও, মিউ নট আই বাই আর স্কোয়ার 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কত আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হয়ে গেল 2। এটা 2, এটা আর কি চলে আসছে, তাহলে মিউ নট আই আর স্কোয়ার বাই এটা 2/4, এইটা আর কিউব হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখান থেকে একটা পাচ্ছি 8r কিউব, তাহলে 2 ইন্টু 8r কিউব, ক্যান কাটাকাটি করো আর পড়ে থাকে, তাহলে এটা হয়ে গেল 1/16 মিউ নট আই বাই আর। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে মিউ নট আই বাই আর মানে কি লিখেছিলাম, বা এখানটা যদি আমরা করি 1/r ইন্টু মিউ নট আই বাই 2r লিখতে পারি। তাহলে মিউ নট আই বাই 2r মানে কি লেখা হয়েছিল b1, তাহলে এখানে বসাতে পারি যে 1/8 b1। তাহলে b2 সমান কত পেলাম, 1/8 b1। তাহলে b1:b2 কত হবে, b1:b2, তাহলে b1 ছিল কত, আচ্ছা ওটা যদি আরেকবার লিখে নেওয়া যায় যে মিউ নট আই বাই 2r ছিল, আর এটা b2 এসেছিল মিউ নট আই বাই 16r। তাহলে মিউ নট আই ক্যান্সেল, আর আর ক্যান্সেল, 2 একে 2, 2 8 16, মানে 1:8। তাহলে আমাদের এখান থেকে এসেছিল 1:8, কিন্তু এরকম কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। যদি এখানে দেখা হয় তাহলে এখানে তাহলে আমাদের অপশন অনুযায়ী তো কিছু আসছে না, তবে অঙ্ক অনুযায়ী এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তা যেহেতু এখানে এটা আর ব্যাসার্ধের আছে, তাহলে এখান থেকে আর দূরত্বে করলে এরকমই কিছু একটা আসছে। তো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট চলে আসো 28 একটা তড়িৎ প্রবাহ মাত্রা স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করি, তবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে। তাহলে দেখো এটা 28 একটা যদি এখানে করে দেওয়া যায়, বি সমান আমরা কি জানি মিউ নট আই বাই আর হয়ে যেত। তাহলে এখানে আমরা কি করব, ব্যাসার্ধ দ্বিগুণ করব, তাহলে বলবো 2r। তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র লেখা হয়ে থাকে মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r, এবং পরে যখন ব্যাসার্ধ দ্বিগুণ করবো তাহলে চৌম্বক ক্ষেত্র কত হয়ে যাবে, মিউ নট আই বাই 4r। বা লিখতে পারি, হ্যাঁ 4r লিখে দিলাম। তাহলে এটা সমান লিখতে পারি হাফ ইন্টু মিউ নট আই বাই 2r। তাহলে এটা মানে কি হাফ ইন্টু বি ড্যাশ। তাহলে এখান থেকে পাচ্ছি বি ড্যাশ বলছি বি বি বাই 2, তাহলে বি বাই 2। তাহলে বি ড্যাশ সমান কত হয়ে যাবে, বি বাই 2, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কত হবে, অর্ধেক হবে। তাহলে কোনটা অপশন, দেখো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আছে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে ভি এন সংখ্যক বার আবর্তন করছে। আচ্ছা কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে একটা ইলেকট্রন যখন বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে সেটা হচ্ছে একটা কি হয়, তড়িৎ প্রবাহের সমতুল্য। তাহলে সেই হিসাবে যদি বলি, তাহলে আই সমান আমরা কি জানি, আই সমান জানি আধান বাই সময়, কিউ সমান আইটি। তাহলে এখানে আধান কত, ইলেকট্রন, আই সমান ই বাই টি লিখতে পারি। আবার টি মানে কি, টি মানে আমরা ধরছি পর্যায়কাল।
1 সেকেন্ডে যে যতবার আবর্তন করবে সেটাই তার পর্যায়কাল। তাহলে n সংখ্যক বার যদি আবর্তন করে তাহলে t সমান কি লেখা হবে 1/n। সুতরাং i সমান এখান থেকে কি লিখতে পারি e/1/n বা ne। এবার b সমান কি লেখা হয় b সমান লেখা হয় μ0i/2r। তাহলে i এর ভ্যালু কত পেলাম μ0ne/2r। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। কোন অপশনটা হবে দেখো, এটা μ0ne/2r। তাহলে আমাদের অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট আছে ই আধানযুক্ত একটা তড়িদাহিত কণা ভি সমবেগে বি চুম্বক ক্ষেত্রে যদি সমান্তরালে গতিশীল হয় আধানটির উপর ক্রিয়াশীল বলের মান। তাহলে এটা জানি যে একটা যদি আধানযুক্ত কণা কিউ আধানযুক্ত কণা যদি আমাদের ভি বেগে সুষম চুম্বক ক্ষেত্র বিতে প্রবেশ করে বা আবর্তন করে, তাহলে তখন আমরা যে তার উপর যে বল ক্রিয়া করে এফ সমান পড়েছিলাম কিউ ইন্টু ভি ক্রস বি, এটা পড়েছিলাম। বা এটা সমান লেখা হয়েছিল বি কিউ ভি সাইন থিটা। তাহলে এখানে যদি প্যারালালে যায় তাহলে এখানে থিটাটা কার কার মধ্যে একদিন ভি আর বি এর মধ্যে একদিন। তাহলে এখানে দেখো যে ভি সমবেগে বি চুম্বক ক্ষেত্রের অভিমুখের সমান্তরাল, মানে এখানে ভি আর বি পরস্পর কি প্যারালাল, তাদের মধ্যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা জিরো। তাহলে এখানে আমি বলতেই পারি যে বি কিউ ভি সাইন জিরো। তাহলে সাইন জিরোর ভ্যালু তো জিরো, তাহলে সাইন জিরোর ভ্যালু জিরো মানে এখানে যে বলটা ক্রিয়া করবে সেটা জিরো হচ্ছে। তাহলে ক্রিয়াশীল বলের মান আমরা কি বলবো শূন্য। তাহলে শূন্য হবে এটা সঠিক। এরপরে আছে একটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলানো। তাহলে প্রথমটা যদি ব্যাখ্যা দেখি তাহলে প্রথমে আছে এ। তাহলে একটা সিম্পল ক্যাপাসিটার বা ধারকযুক্ত বর্তনী, তার ক্ষেত্রে কি কি দেখতে পাই, একটা ধারকযুক্ত বা ক্যাপাসিটার যুক্ত বর্তনীর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো যে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকে। তাহলে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকে এবং ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে এদের যে দশার দিক দিয়ে তড়িৎ প্রবাহ যেতে থাকে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে দশার পার্থক্য ফাইটা কত 90, কার কার মধ্যে আই আর ভি এর মধ্যে। তাহলে এদের মধ্যে দেখো তাহলে দশা পার্থক্য আর 90 হবে। আর দশার দিক দিয়ে কে এগিয়ে থাকবে, এই যে বললাম কারেন্ট এগিয়ে থাকবে 90 ডিগ্রি ভোল্টেজের থেকে। তাহলে পি আর আর এর জন্য সঠিক, তাহলে এর জন্য দেখো আর আর পি এটা সঠিক হবে। নেক্সট আছে আবেশক যুক্ত বা ইন্ডাক্টর যুক্ত বর্তনী। তাহলে আবেশক যুক্ত বর্তনীর ক্ষেত্রে কি হয় না, একটা আবেশক যুক্ত বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ এগিয়ে থাকে। তাহলে ভোল্টেজ এগিয়ে থাকবে কারেন্টের চেয়ে 90 ডিগ্রি। তাহলে এর উল্টাটা, তাহলে ভোল্টেজ এগিয়ে থাকবে কারেন্টের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে। তাহলে দেখো দশার দিক দিয়ে যে লেখা আছে ভোল্টেজ এগিয়ে থাকবে, তাহলে কিউটা ঠিক হবে। এবং এদের মধ্যে যে দশার পার্থক্য হবে সেটা কি হবে 90, এই যে দেখতে পাচ্ছ এদের মধ্যে যে দশা মানে এই যে ফাই এটা কত 90। তাহলে দশার পার্থক্য 90 হবে, অর্থাৎ এখানে দশার দিক দিয়ে ভোল্টেজ এগিয়ে থাকবে, মানে কিউ আর আর দ্বিতীয়টার ক্ষেত্রে সঠিক হবে। তাহলে কিউ আর আর হবে বি এর জন্য সঠিক। তাহলে এ বি হয়ে গেল সি। শুধুমাত্র রোধ যুক্ত বর্তনীর ক্ষেত্রে কি হবে, তাহলে শুধুমাত্র রেজিস্ট্যান্স যদি থাকে ভি আর আই সমদশায় থাকে মানে সিম্পলি আমরা লিখবো কি ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি আর আই সমান আই জিরো সাইন ওমেগা টি, অর্থাৎ দুজন সেম ফেজে আছে। যদি প্লাস সামথিং থাকতো যে সাইন ওমেগা টি প্লাস ফাই, ফাই এর ভ্যালু 90 বা কিছু, তাহলে সেটা এগিয়ে আছে, পিছিয়ে থাকলো মাইনাস, এরকম।
তাহলে ভি আর আই সমদশায় থাকে, অর্থাৎ দশা পার্থক্য কত? দশা পার্থক্য 0 ডিগ্রি। তাহলে দেখো সমদশায় থাকবে আর দশা পার্থক্য 0। দেখো দশা পার্থক্য 0, তাহলে একটাই আছে, আর সমদশা এখানে কোথাও লেখা নেই, তাহলে টিটা এটার জন্য সঠিক হবে। নেক্সট চলে আসো ডি, রোধ আর ধারক, মানে কি এটা আছে সার্কিটটা সিআর সার্কিট। তাহলে সিআর সার্কিটের ক্ষেত্রে কি হয়? সিআর, তাহলে সিআর সার্কিটের ক্ষেত্রে কি হবে? সিআর সার্কিটের ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে থাকে। কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে থাকে। আর এদের যে দশা পার্থক্যটা ফাই কত থেকে কতর মধ্যে হয় না 0 ডিগ্রি থেকে 90 এর মধ্যে। আর কারেন্ট কি থাকে? এগিয়ে থাকে, তার মানে কারেন্ট এগিয়ে থাকবে আর ফেজটা হবে 0 থেকে 90 এর মধ্যে। তাহলে দেখো এখানের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা যদি দেখি যে কত দাগ হবে 34, এটা হবে সঠিক, মানে পি যেটা আছে। তাহলে দশার দিক দিয়ে যে বললাম তড়িৎ প্রবাহ এগিয়ে থাকবে, কারেন্টটা এগিয়ে থাকবে, আর এখানে কোথাও লেখা নেই যে দশা পার্থক্য 0 থেকে 90 মধ্যে হবে, এমন কোনো অপশন নেই। তাহলে শুধুমাত্র একটা অপশন আমরা পেলাম। লাস্টেরটা বলেছি এলসিআর সার্কিটে যদি ধারকত্বের মান বাড়ানো হয় তাহলে কি হবে? তাহলে দেখা যাক এলসিআর সার্কিটে ধারকত্বের মান বাড়ালে কি হবে। এলসিআর সার্কিট, তাহলে এলসিআর সার্কিটের যে ইম্পিডেন্স হয় জেড, সেটা সমান আমরা কি লিখে রাখি? আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার, এরকম লেখা হয়ে থাকে। আবার যেখানে এক্সএল সমান কি লেখা হয়? ওমেগা এল, বা ওমেগা মানে আবার কি 2 পাই এফ ইন্টু এল। এক্সসি সমান কি লেখা হয়? 1/ওমেগা সি, যেটা সমান আবার লেখা হয়ে থাকে 1/2 পাই এফ সি। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? যদি আমরা সি এর মান বাড়াই, তাহলে এক্সির মান কি হবে? এক্সির মান কি হবে? কম। এক্সির মান কম, তার মানে এক্সির মান যদি হ্রাস পায় তাহলে এক্স ধারকত্ব বাড়লে তাহলে এক্সএল মাইনাস এক্সি এই রাশিটার মান কি হবে? চেঞ্জ হবে। আর এটা চেঞ্জ হলে মোট যে ইম্পিডেন্স সেটাও চেঞ্জ হবে, তাহলে জেডও কি হবে? চেঞ্জ হবে। আবার তড়িৎ প্রবাহ আই সমান কি লেখা হয়? ভি বাই আর, আর এখানে মোট প্রতিঘাত ভি বাই জেড বলবো। এবার জেড এর মান তো পরিবর্তন হবে, তাহলে জেড এর মান যদি পরিবর্তন হয় তাহলে আই এর মানও পরিবর্তন হবে। তাহলে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে জেড এর পরিবর্তনের উপর, অর্থাৎ তড়িৎ প্রবাহ কি হবে? বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে, বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে। তাহলে কি কি হলো দেখে নাও। তাহলে মোট এখানে যে ইম্পিডেন্সটা সেটা এটা, আবেশকের জন্য আসছে যেটা আবেশকীয় প্রতিঘাত সেটা এটা, আর এটা হচ্ছে ধারকীয় প্রতিঘাত এটা। তাহলে এখান থেকে সি মানে কি? ধারকত্ব, তাহলে ধারকত্ব যদি আমরা বাড়াই তাহলে এক্সি হ্রাস পাবে, ধারকীয় প্রতিঘাত হ্রাস পাবে, অর্থাৎ এক্সির ভ্যালু চেঞ্জ হচ্ছে কার জন্য? ধারকের মান বাড়ার জন্য। তাহলে এক্সি যদি চেঞ্জ হয় তাহলে এক্সএল মাইনাস এক্সি গোটা রাশিটা চেঞ্জ হবে, এক্সএল মাইনাস এক্সি চেঞ্জ হলে ইম্পিডেন্স চেঞ্জ হবে। এবার ইম্পিডেন্স যদি চেঞ্জ হয় তড়িৎ প্রবাহ মানে কি হয়? ভি বাই জেড। তাহলে জেড যদি চেঞ্জ হয় কমে বা বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ কি হবে? কমবে বা বাড়বে, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস করবে। তাহলে এখানে কি হবে? তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে কোনটা হবে? ইউ, এটা হবে, এটা সঠিক। তাহলে এই ছিল আমাদের যে 33 নম্বর পেজের যে সলিউশন, তার আজকে কমপ্লিট হলো, এবং এর আগের বাকি যে সেকশনগুলো সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখে নেবে।